প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে রসায়নের ভুবনে সবাইকে স্বাগতম। রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওয়ালিউল্লাহ, সহকারী শিক্ষক বিজ্ঞান, দিঘলিয়া এজেড উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফরিদপুর, পাবনা। তোমাদের সামনে রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন বিষয়টি আলোচনা করব। রাসায়নিক বন্ধন অধ্যায়টিকে আমি 9টি ক্লাসে বিভক্ত করেছি। তার মধ্যে আজকে প্রথম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, সেটি হলো যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী। রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায় যে বিষয় নিয়ে আলোচনা করব, যোজ্যতা ইলেকট্রন ও যোজনী। রাসায়নিক বন্ধনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী অংশটিতে তোমরা যে শিখন ফলগুলো বা যে যোগ্যতাগুলো তোমরা অর্জন করবে, সেটা এক, যোজ্যতা ইলেকট্রনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, যোজনীর ধারণা ব্যাখ্যা করতে পারবে, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের যোজনী ব্যাখ্যা করতে পারবে। তাহলে ক্লাসে তোমাদের জন্য প্রথম যে প্রশ্ন, নিঃশ্বাসের সময় আমরা কোন মৌল গ্রহণ করি? অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা সহজেই বলতে পারি 8। অক্সিজেনের ইলেকট্রন কয়টি কক্ষপথে বিন্যস্ত থাকে? অক্সিজেনের ইলেকট্রন 2টি কক্ষপথে বিন্যস্ত থাকে। এবার আসা যাক, পানির অণুতে অক্সিজেনের সাথে কয়টি হাইড্রোজেন যুক্ত হতে পারে? পানির অণুতে আমরা দেখতে পাই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের 2টি পরমাণু যুক্ত হতে পারে। তাহলে আজকের বিষয় রাসায়নিক বন্ধন, যোজ্যতা ইলেকট্রন ও যোজনী। যোজ্যতা ইলেকট্রন কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। নাইট্রোজেন 7, এর ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করলে দেখতে পাই এর ইলেকট্রনগুলো 2টি কক্ষপথে বিন্যস্ত আছে এবং সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন বিদ্যমান আছে। তাই নাইট্রোজেন এর যোজ্যতা ইলেকট্রন 5। অপরদিকে ফ্লোরিন ফ্লোরিন F9, ফ্লোরিনের ইলেকট্রন 2টি কক্ষপথে বিন্যস্ত আছে এবং ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান, তাই এর যোজ্যতা ইলেকট্রন 7। ফসফরাস এর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই এর ইলেকট্রন 3টি কক্ষপথে বিন্যস্ত আছে, শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন, তাই এর যোজ্যতা ইলেকট্রন 5। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান, তাই ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7। ক্যালসিয়ামের ইলেকট্রন 4টি কক্ষপথে বিন্যস্ত, শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন, তাই ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2। আরো কিছু মৌলের উপস্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস থেকে যোজ্যতা ইলেকট্রনের ধারণা জেনে নেওয়া যাক। নাইট্রোজেন এর ইলেকট্রন 2টি কক্ষপথে বিন্যস্ত। দ্বিতীয় কক্ষপথের এস উপস্তর এবং পি উপস্তরে মিলে মোট 5টি ইলেকট্রন আছে, তাই এর যোজ্যতা ইলেকট্রন 5। অক্সিজেন এর ইলেকট্রন 2টি কক্ষপথে বিন্যস্ত, এর শেষ কক্ষপথে 4, 2, 6টি ইলেকট্রন আছে, তাই এর যোজ্যতা ইলেকট্রন 6। কার্বনের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনগুলো 2টি কক্ষপথে বিন্যস্ত আছে, শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন বিদ্যমান, তাই এর যোজ্যতা ইলেকট্রন 4। সালফার এর ইলেকট্রন
বিন্যাস থেকে দেখতে পাই শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, তাই এর যোজ্যতা ইলেকট্রন 6। ফসফরাস এর শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে, তাই এর যোজ্যতা ইলেকট্রন 5। ক্লোরিন এর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান, তাই এর যোজ্যতা ইলেকট্রন 7। এবার আমরা আরেকটু ভালো করে দেখি। নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি এই কালো চিহ্নিত শেষ কক্ষপথে মোট 5টি ইলেকট্রন বিদ্যমান আছে, তাই এর যোজ্যতা ইলেকট্রন 5। ফ্লোরিন এর শেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি 1 1 2 3 4 5 6 7 7টি ইলেকট্রন বিদ্যমান আছে, তাই এর যোজ্যতা ইলেকট্রন 7। ফসফরাস এর শেষ কক্ষপথে 1 2 3 4 5 5টি ইলেকট্রন বিদ্যমান, তাই এর যোজ্যতা ইলেকট্রন 5। ক্যালসিয়াম এর শেষ কক্ষপথে 1 2 2টি ইলেকট্রন বিদ্যমান, তাই এর যোজ্যতা ইলেকট্রন 2। যোজনী অনুগঠনকালে কোনো একটি মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। আমরা অক্সিজেনের সাথে হাইড্রোজেনকে যুক্ত করতে চাই, তাহলে একটি অক্সিজেনের সাথে কতগুলো হাইড্রোজেন সংযুক্ত হতে পারে, সেটি হবে অক্সিজেন এর যোজনী। তো পানির অণু এর ভেতরে আমরা যেটা দেখতে পাই, অক্সিজেন একটি, এর সাথে 2টি হাইড্রোজেন সংযুক্ত হয়েছে, তাই অক্সিজেনের যোজনী 2। যোজনীর সংজ্ঞাটা একটু ভিন্নভাবে দেয়া যায়। সেটি কি? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তার সংখ্যাকে যোজনী বলে। এবার দেখা যাক নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই এর ইলেকট্রন 2টি কক্ষপথে বিন্যস্ত আছে, শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন, তাই নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5। এর বেজোড় ইলেকট্রন 3টি, তাই এর যোজনী 3। এই যে বেজোড় ইলেকট্রন বিষয়টি আমরা পরবর্তীতে বুঝতে পারব। ফ্লোরিন ইলেকট্রন 2টি কক্ষপথে বিন্যস্ত, এর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, তাই এর যোজ্যতা ইলেকট্রন 7। বেজোড় ইলেকট্রন 1টি, তাই এর যোজনী 1। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস 3টি কক্ষপথে বিন্যস্ত, শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন বিদ্যমান, তাই এর যোজ্যতা ইলেকট্রন 5। যোজনী বেজোড় ইলেকট্রন 3টি হওয়ার কারণে যোজনী ক্ষেত্রে 3। ক্লোরিনের ইলেকট্রন 3টি কক্ষপথে বিন্যস্ত, শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন 7, কিন্তু বেজোড় ইলেকট্রন 1টি থাকায় যোজনী 1। ক্যালসিয়াম একটি ধাতু, এক্ষেত্রে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন বিদ্যমান তার সংখ্যাই যে যোজনী নির্দেশ করে এ কথাটি প্রযোজ্য হবে না। ক্যালসিয়ামের ইলেকট্রন 4টি কক্ষপথে বিন্যস্ত, শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন বিদ্যমান, তাই এর যোজ্যতা ইলেকট্রন 2, এক্ষেত্রে যোজনীয় 2। পানি, একটি পানির অণু পর্যবেক্ষণ করলে আমরা যেটা দেখতে পাই সেটা হলো অক্সিজেনের সাথে 2টো হাইড্রোজেন সংযুক্ত আছে। এখন অক্সিজেনের সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাই 1s2 2s2 2p4। এই যে দ্বিতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন বিদ্যমান, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন 6। অক্সিজেনের এই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা উপস্তরকে ভেঙে ভেঙে দেখালে যেটা দেখতে পাই সেটা হলো অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথে এস উপস্তরে 2টি ইলেকট্রন,
পি উপস্তরের প্রথম অরবিটালটিতে দুইটি ইলেকট্রন আছে, অর্থাৎ জোড় ইলেকট্রন, কিন্তু অপর দুইটি অরবিটালে দুইটি বেজোড় ইলেকট্রন রয়েছে। তাই বলা যায় অক্সিজেনের যোজনী 2। এবার আরো কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে তাদের যোজনীর বিষয়টি জানা যাক। কার্বন, কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখি এর ইলেকট্রন দুইটি কক্ষপথে বিন্যস্ত আছে। কার্বনের ইলেকট্রন দুইটি কক্ষপথে বিন্যস্ত আছে, কিন্তু এর শেষ কক্ষপথকে আরেকটু ভালোভাবে বিশ্লেষণ করলে দেখতে পাই যে তৃতীয় কক্ষপথের এস উপস্তরে দুইটি ইলেকট্রন এবং পি উপস্তরে দুইটি বেজোড় ইলেকট্রন বিদ্যমান আছে। তাই কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4, যোজনী 2। কার্বন এর উত্তেজিত অবস্থা, অর্থাৎ যৌগ গঠনের সময় কার্বন একটা বিশেষ অবস্থা লাভ করে, যেটা উচ্চতর শ্রেণীতে আমরা বুঝতে পারব। আপাতত আমাদের শ্রেণী অনুযায়ী আলোচনা করা যাক। কার্বন এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে 4টি ইলেকট্রন থাকে, সেটা দ্বিতীয় কক্ষপথে দুইটি উপস্তর রয়েছে, যার পি উপস্তরে 3টি অরবিটাল রয়েছে। তাহলে দ্বিতীয় কক্ষপথে মোট 4টি অরবিটাল আছে। এই 4টি অরবিটালে একটি 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 করে ইলেকট্রন যে উত্তেজিত অবস্থায় কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4 এবং যোজনী 4 হবে। একইভাবে সালফারের অবস্থা দেখা যায়। সালফার এর ইলেকট্রন বিন্যাসে দেখা যায় প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন। উপস্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই সালফারের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন রয়েছে 6টি। এই 6টি ইলেকট্রনের মধ্যে স্বাভাবিক অবস্থায় এস অরবিটালে 2টো ইলেকট্রন, পি অরবিটালে 4টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ পি উপস্তরের একটি অরবিটালে জোড় ইলেকট্রন এবং বাকি দুটি অরবিটালে বেজোড় ইলেকট্রন রয়েছে। তাই বলতে পারি সালফার এর যোজনী 2। সালফার যখন উত্তেজিত অবস্থা থাকবে, সেক্ষেত্রে এর শেষ কক্ষপথে আমাদের যে 6টি ইলেকট্রন রয়েছে, সেই 6টি ইলেকট্রনের মধ্যে থেকে তৃতীয় কক্ষপথের পিএস উপস্তর 2টি জোড় ইলেকট্রন থাকবে, অর্থাৎ সেই স্থিতিশীল অবস্থায় আছে। অপরদিকে পি এর 3টি উপস্তর এবং ডি উপস্তরের একটি অরবিটাল, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের 3টি অরবিটাল এবং ডি উপস্তরের একটি অরবিটাল। এই 4টি অরবিটালে 4টি বেজোড় ইলেকট্রন প্রবেশ করার কারণে এর যোজনী হবে 4। সালফার আরেকটি উত্তেজিত অবস্থা প্রদর্শন করতে পারে। সেক্ষেত্রে কেমন? সালফারের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই সালফার এর ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথ, অর্থাৎ তৃতীয় কক্ষপথের এস উপস্তরের এস অরবিটালে একটা ইলেকট্রন, পি উপস্তরের 3টি অরবিটালে একটি করে 3টি ইলেকট্রন এবং ডি উপস্তরের 5টি অরবিটালের মধ্যে 2টো অরবিটালে 2টি বেজোড় ইলেকট্রন রয়েছে। অর্থাৎ সালফারের এই উত্তেজিত অবস্থাটিতে মোট 6টি বেজোড় ইলেকট্রন বিদ্যমান রয়েছে। তাই সালফারের যোজনী 6, অর্থাৎ সালফারের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। এবার আসা যাক ফসফরাসের বিষয়টিতে। ফসফরাস এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই 3টি কক্ষপথে বিন্যস্ত আছে। সেক্ষেত্রে এর যোজ্যতা ইলেকট্রন 3, 2, 5। এই যে 3, 2, 5, এক্ষেত্রে সালফারের তৃতীয় কক্ষপথের এস
উপস্তরে দুটো ইলেকট্রন রয়েছে যেটা জোড় অবস্থায় আছে। অপরদিকে পি উপস্তরের 3টি অরবিটালে বেজোর ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ফসফরাসের বেজোর ইলেকট্রন 3টি, তাই এর যোজনী 3। ফসফরাস এর উত্তেজিত অবস্থা পর্যবেক্ষণ করলে আমরা যে বিষয়টি দেখি সেটা হলো ফসফরাসের তৃতীয় কক্ষপথে এস উপস্তরের এস অরবিটালে একটা ইলেকট্রন এবং পি উপস্তরের 3টি অরবিটালে 3টি বেজোর ইলেকট্রন এবং ডি উপস্তরের একটি অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ফসফরাসের বেজোর ইলেকট্রন 5টি, তাই ফসফরাসের যোজনী 5। এবার আমরা জোড়ায় কাজ দেখতে পারি, অর্থাৎ তোমরা বাসায় বা যখন বন্ধুদের সাথে অনলাইনে বা যেখানে আড্ডা দাও সেক্ষেত্রে তোমরা এই জোড়ায় কাজটি করার চেষ্টা করবে। সেটা কি? ফসফরাসের যোজনী 3 এবং 5 হয় কেন ব্যাখ্যা করো। 2 নম্বর, কার্বনের যোজনী 2 এবং 4 হয় কিভাবে সেটা ব্যাখ্যা করো। যখন তোমাদের এই জোড়ায় কাজ বা এই জোড়া কাজটি আপাতত তোমাদের বাড়ির কাজ হিসেবেই থাকবে, তোমরা এটা কমপ্লিট করতে পারলে পরবর্তীতে মেসেঞ্জারের মাধ্যমে আমার ঠিকানায় পাঠিয়ে দেবে। এবার আসা যাক যোজনীর আরো কয়েকটি বিষয়। সেটা হলো যোজনীকে আমরা আরো কয়েকটি বিষয় দেখতে পারি, সেটা হলো সক্রিয় যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী। অর্থাৎ কোন কোন মৌল একাধিক যোজনী প্রদর্শন করে। যে সমস্ত মৌল একাধিক যোজনী প্রদর্শন করে সে সমস্ত মৌলগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে একটা নির্দিষ্ট যোজনী প্রদর্শন করে। যখন এই যে নির্দিষ্ট যোজনী প্রদর্শন করছে সেক্ষেত্রে আমরা একরকমের অবস্থা দেখতে পাই, অন্য ক্ষেত্রে ভিন্ন অবস্থা দেখতে পাই। তো এই যে যোজনীর ভিন্ন ভিন্ন অবস্থা, এই জন্য আমরা যোজনীর 3টা নাম দিচ্ছি। সেটা হলো 1 সক্রিয় যোজনী, পরিবর্তনশীল যোজনী, আর একটা হলো সুপ্ত যোজনী। তো সক্রিয় যোজনী কি? কোন একটি যৌগে কোন মৌলের প্রদর্শিত বা ক্রিয়াশীল যোজনীকে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফেরাস সালফেট। ফেরাস সালফেট এ আয়রন বা লোহা মৌলটির 2 ধরনের যোজনী প্রদর্শন করতে পারে, সেটা হলো একটা 2 আর একটা হলো 3। তো এই ফেরাস সালফেট যৌগটিতে আয়রনের সক্রিয় যোজনী, ক্রিয়াশীল যোজনী 2। অপরদিকে ফেরিক অক্সাইড যৌগটিতে আয়রনের সক্রিয় যোজনী 3। কিউপ্রাস অক্সাইডে কপারের সক্রিয় যোজনী 1। কিউপ্রিক অক্সাইড এ কপার এর সক্রিয় যোজনী 2, অর্থাৎ তার সক্রিয় যোজনী 2। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 4। এবার আসা যাক পরিবর্তনশীল যোজনী। কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। আমরা পাশের ছকে যেটা দেখতে পাই, আয়রন 2 ধরনের যোজনী প্রদর্শন করতেছে, 2 এবং 3। আবার ফেরিক অক্সাইডেও 2 ধরনের যোজনী, অর্থাৎ কার্বনের 2 ধরনের যোজনী বিদ্যমান আছে, কপারের 2 ধরনের যোজনী বিদ্যমান আছে, 1 এবং 2। কার্বনের 2 ধরনের যোজনী প্রদর্শন করানো হচ্ছে, সেটা হলো একটা হলো 2 আর একটি হলো 4। সুপ্ত যোজনী কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং ওই যৌগে ওই মৌলের সক্রিয় যোজনীর মধ্যে যে পার্থক্য বিদ্যমান সেই যৌগে সেই মৌলের সুপ্ত যোজনী বলা হয়। আমরা ফেরাস সালফেট যৌগটিতে দেখতে পাচ্ছি
আয়রনের দুই রকমের যোজনী আছে, 2 এবং 3। তো ফেরাস সালফেটে এর সক্রিয় যোজনী 2, তাহলে সুপ্ত যোজনী কত? তাহলে সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী 3, এর মধ্য থেকে 2 মাইনাস করলাম, কত হলো? 1। অতএব ফেরাস সালফেটে আয়রনের সুপ্ত যোজনী 1। ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড যৌগটিতে সক্রিয় যোজনী 3, 3 এর মধ্যে 3 বাদ দিলাম, থাকলো 0। অতএব এর সুপ্ত যোজনী 0। কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইড অর্থাৎ কপারের উচ্চতম যোজনী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর সর্বোচ্চ যোজনী 2, সক্রিয় যোজনী 2। সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে থাকে 0। অতএব কিউপ্রিক অক্সাইডে কপারের সক্রিয় যোজনী 2, সুপ্ত যোজনী 0। যোজনীর এই বিষয়টি আর একবার দেখা যাক। কোন মৌলে একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। কার্বন ডাই অক্সাইড একটি যৌগ, ফেরিক অক্সাইড একটি যৌগ, সালফিউরিক অ্যাসিড একটি যৌগ। কার্বন ডাই অক্সাইড যৌগটিতে আমরা দেখতে পাই কার্বনের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে। আয়রনের যোজনী 2 হতে পারে, 3 হতে পারে। সালফারের যোজনী 2, 4, 6 হতে পারে। অক্সিজেনের যোজনী হাফ হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। অক্সিজেন যোজনী হাফ হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। কার্বনের যোজনী, এই যে আমরা দেখলাম 3টি যৌগে কার্বনের যোজনী ভিন্ন ভিন্ন রয়েছে, অক্সিজেনের যোজনী ভিন্ন ভিন্ন রয়েছে, সালফারের যোজনী ভিন্ন ভিন্ন রয়েছে। অতএব এক্ষেত্রেগুলোতে কার্বন, অক্সিজেন, আয়রন, সালফার এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শনে সক্ষম। সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী কোন একটি যৌগে কোন মৌলের প্রদর্শিত বা ক্রিয়াশীল যোজনীকে ওই মৌলের সক্রিয় যোজনী বলে, সক্রিয় যোজনী বলে। আমরা কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 4 দেখতে পাই, অক্সিজেনের সক্রিয় যোজনী 2 দেখতে পাই। ফেরিক অক্সাইডে আয়রন মৌলটির সক্রিয় যোজনী 3 দেখতে পাই এবং অক্সিজেনের সক্রিয় যোজনী 2 দেখতে পাই। সালফিউরিক অ্যাসিডে সালফার এর সক্রিয় যোজনী 6। এবার আসা যাক সুপ্ত যোজনী। কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও ওই যৌগে ওই মৌলের সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে সেই মৌলের সুপ্ত যোজনী বলে। এক্ষেত্রে 3টি যৌগের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হলো কার্বনের ক্ষেত্রে সুপ্ত যোজনী 0, আয়রনের ক্ষেত্রে সুপ্ত যোজনী 0, সালফারের ক্ষেত্রে সুপ্ত যোজনী 0। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ। 1. কার্বনের যোজনী 2 এবং 4 সম্ভব সেটা ব্যাখ্যা করো। 2. ফেরিক অক্সাইড যৌগের ক্ষেত্রে আয়রন এর সুপ্ত যোজনী ও সক্রিয় যোজনী ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি সম্পন্ন করবে এবং সম্পন্ন করে একটি ছবি তুলে সেটি মেসেঞ্জারের মাধ্যমে আমার ফেসবুক পেজে অথবা রাজশাহী অনলাইন স্কুলের ফেসবুক পেজে পোস্ট করবে।